গত জন্মে আমি এক বুড়ো মহিলার কথায় এসে অনেক টাকা খরচ করে একটা ব্রাজিলিয়ান কচ্ছপ কিনেছিলাম, যার জন্য আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে টাকা ওড়ানো বোকা বলে অনেক বকেছিল। কিন্তু হাই টেম্পারেচার অ্যাপোক্যালিপস শুরু হওয়ার আগেই আমার কচ্ছপটা বদলাতে শুরু করে এবং ক্রমাগত সোনার কয়েন ওগলাতে থাকে, যার ফলে আমাদের পুরো পরিবার এই কঠিন সময় থেকে বেঁচে যায়। যখন কচ্ছপটা পুরোপুরি বিবর্তিত হল, তখন সে শুধু খাঁটি জলই দিত না, বরং আশেপাশের তাপমাত্রাকেও নিয়ন্ত্রণ করতে পারত। এর ফলে বাইরে যত গরমই থাক না কেন, ঘর সব সময় ঠান্ডা থাকত। আমার মনে হয়েছিল যে হাই টেম্পারেচার অ্যাপোক্যালিপস শেষ হওয়ার পর সবাই সেফ আছে, কিন্তু আমার স্ত্রী আমার পিছন থেকে কচ্ছপের সাথে একটা চুক্তি সই করে নেয় এবং আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আর শেষ পর্যন্ত আমি গরমে মারা যাই। যখন আমি আবার চোখ খুললাম, তখন আমি ঠিক সেই দিনটিতেই পুনর্জন্ম পেয়েছিলাম যখন আমি কচ্ছপটা কিনতে যাচ্ছিলাম। তখন দোকানদার বলেছিল, ভাই, আমি দেখতে পাচ্ছি তুমি অনেক বড় একজন লাকি পারসন, কিন্তু তোমার ভাগ্যে একটা বড় সংকট আছে। যদি তুমি বেঁচে যাও তবে অনেক বড় ভাগ্য পাবে। আমার কাছে একটা মেথড আছে যা দিয়ে তুমি এই সংকট পার করতে পারো। এই কচ্ছপটা আসলে ৮৮৮ টাকার, কিন্তু এখন মাত্র ১৮৮ টাকায় পেয়ে যাবে। পরিচিত গলা শুনে আমি বুঝতে পারলাম যে আমার রিবার্থ হয়ে গেছে। ঠিক সেই লাকি কচ্ছপটা কেনার আগের দিনের অভিজ্ঞতার কারণে আমি তৎক্ষণাৎ টাকা বের করে ওটা কিনে নিলাম এবং বাড়ি চলে এলাম। যেমনটা আশা করা হয়েছিল, আমার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকেরা আবার আমাকে খুব খারাপভাবে বকাঝকা করল। শাশুড়ি বলল, আমি যে বার্ড নেস্ট আনিয়েছিলাম ওটা কোথায়? আজ আমি বার্ড নেস্ট আর গোজিবেরি স্যুপ খাব। তুমি আমার মায়ের কথা শোনোনি? কত বড় অবাধ্য তুমি! বার্ড নেস্ট কোথায়? এবার আমি চালাকি দেখালাম এবং স্ত্রী ও শাশুড়িকে কিছুই জানালাম না, বরং নিজের অন্য পকেট থেকে একটা শুকনো পেপারের বল বের করে শাশুড়িকে দিয়ে দিলাম। এমনিতেও সে আসল আর নকলের তফাৎ বুঝত না। ওটা দেখতে বাজারের আসল বার্ড নেস্টের মতোই লাগছিল। শাশুড়ি বলল, এটাই বার্ড নেস্ট? সত্যি বলো, তুমি আমাকে বোকা বানাচ্ছ না তো? বার্ড নেস্ট এমন কেমন করে হতে পারে? এতটা বলে শাশুড়ি রেগে গিয়ে আমার হাত জোরে ধরে মুচকে দিল। আমি নিষ্পাপ সেজে বললাম, না না, এটাই ওটা। এটা খুব স্পেশাল একটা। দোকানদার নিজে বলেছিল যে এটা রেয়ার স্টক। আমি অনেক রিকোয়েস্ট করে আপনার জন্য ডিসকাউন্টে এনেছি। শাশুড়ি বলল, ঠিক আছে, বুদ্ধিমান হয়ে গেছো দেখছি। আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না করো। এরপর আমি রান্নাঘরে রান্না করতে চলে গেলাম। তার আগে আমি সাবধানে কচ্ছপটাকে বের করে একটা ফিশ ট্যাঙ্কে রেখে দিলাম। গত জন্মে এই কচ্ছপটার কারণেই আমার স্ত্রী এবং শাশুড়ি হাই টেম্পারেচার অ্যাপোক্যালিপস থেকে সার্ভাইভ করতে পেরেছিল। তারপর আমি কচ্ছপটাকে লুকিয়ে রেখে রান্না করতে গেলাম। দুদিন পর আমার কচ্ছপ সোনার কয়েনও উগলাতে শুরু করল। চকচকে সোনা দেখে আমি খুব খুশি হলাম। এবার আমার ভালো জীবন শুরু হতে চলেছিল। এবার আমি কোনো দেরি না করে রিয়েল এস্টেট এজেন্টকে কল করলাম এবং শহর থেকে দূরে একটা ভিলা কিনতে বললাম। যতটা নির্জন এলাকা হবে তত ভালো। তারপর আমি সব সোনা ক্যাশে বদলে নিলাম। মোট ৩ লাখ টাকা হল। যেমনই হাই টেম্পারেচার অ্যাপোক্যালিপস আসবে, মানুষদের জন্য রূপান্তরিত পশুদের সাথে লড়াই করা কঠিন হবে। আমাকে শুধু পশু পাখিরাই প্রোটেক্ট করতে পারে। যেমন যেমন তাপমাত্রা বাড়তে লাগল, কচ্ছপের সোনা উগলানোর পরিমাণও বাড়তে থাকল। তাই আমি সঙ্গে সঙ্গে বেঁচে থাকার প্রয়োজনীয় সামগ্রী কিনে নিলাম এবং একটা ওয়াটার পাওয়ার জেনারেটরও ডিজাইন করালাম। কিন্তু ওটা তৈরি হতে ১ মাস সময় লাগবে। নিজের জিনিসপত্র সেফ রাখার জন্য আমি অনেকগুলো রাস্তার বিড়াল আর কুকুরকে দত্তক নিলাম এবং রোজ ওদের খাইয়ে ওদের সাথে বন্ড তৈরি করতে লাগলাম। সেই দিনই আমি একটা নতুন আসা ট্যাবি ক্যাটকে শান্ত করছিলাম। আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে ওটা খুব তাড়াতাড়ি রূপান্তরিত হতে চলেছে এবং শীঘ্রই ওর বুদ্ধিমত্তা জেগে উঠবে। আমি একটা প্লেটে ফ্রেশ মাংস রাখলাম, আর তখনই সামনের বাড়ির সেই বুড়ো লোকটা চলে এলো। সে আমার সাথে সব সময় ঝগড়া করত। গত জন্মেও সেই আমার স্ত্রীর কান ভাঙিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কারণ হয়েছিল এবং আমাকে গরমে মরতে দিয়েছিল। এবার সে আমাকে এত ভালো মাংস দিয়ে বিড়ালকে খাওয়াতে দেখে রেগে গেল এবং বলল, এত ভালো মাংস পশুদের দিচ্ছ? পাগল নাকি তুমি? ওহ, এখন আবার উত্তরও দিচ্ছ?
এই জন্যই তোমার শাশুড়ি তোমাকে বোকা বলে। এতটা বলে সে চলে গেল এবং আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আবার কমপ্লেন করতে গিয়েছিল। সে আমার স্ত্রীর ফার্স্ট লাভ ছিল এবং পরে শাশুড়ি তাকে রিজেক্ট করে দিয়েছিল। যেমনটা আশা করা হয়েছিল, আমার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকেরা তখনই চলে এলো এবং আমাকে কোয়েশ্চেন করতে লাগল। আমার স্ত্রী বিড়ালের বাটিটা উল্টে দিল এবং বলল, মানুষ ঠিকমতো খাবার পাচ্ছে না আর তুমি বিড়ালকে খাওয়াচ্ছ? নিকম্মা লোক, তুমি কি চাও আমি তোমাকে মারি? তার ঘুষিগুলো বৃষ্টির মতো আমার ওপর পড়তে লাগল। তখনই জীবদা আগুনে ঘি ঢেলে বলল, যদি আমি তোমার বাড়ির জামাই হতাম তবে এত ভালো মাংস পশুদের কখনো খাওয়াতাম না। আমি তো এটা আমার শাশুড়ি শ্বশুরের সেবায় লাগাতাম। এ কথা শুনে শাশুড়ি খুব খুশি হল। সে জীবদাকে যত দেখত তত খুশি হতো, আর আমাকে দেখে ততটাই বিরক্ত হতো। তারপর বলল, কাশ, আমার মেয়ের বিয়ে যদি ওর সাথেই হতো, তোমার কি লাভ? আমার চোখে ঘৃণা জমতে শুরু করেছিল। এই লোকেরা বেশিদিন বেঁচে থাকবে না, আমি এদের নিশ্চয়ই শিক্ষা দেব। সেই মারধরের পর আমি আরও সাবধান হয়ে কলোনির রাস্তার বিড়াল আর কুকুরদের খাবার খাওয়াতে লাগলাম। অবশেষে আমার ক্রমাগত পরিশ্রমের পর অনেক পশু আমার কাছাকাছি চলে এলো। ইতিমধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে লাগল। শুরুতে তাপমাত্রা মাত্র 30 ডিগ্রি ছিল, কিন্তু তখন থেকেই পুরো পরিবার বিরক্ত হতে শুরু করল। কেউ ঘরের বাইরে বের হতে চাইছিল না। তারপর টানা 1 সপ্তাহ ধরে গরম বাড়তে থাকল এবং কমার নাম নিল না। তখন লোকেদের উপলব্ধি হল যে কিছু একটা খুব ভুল হচ্ছে। এক্সপার্টরা অ্যানালিসিস করে জানালো যে পৃথিবী এখন হাই টেম্পারেচার অ্যাপোক্যালিপসে প্রবেশ করেছে। রিসার্চাররা দেখল যে অনেক জীব রূপান্তরিত হওয়া শুরু করেছে। তারা বলল, যদি মানুষ এই মহাবিপর্যয় থেকে বেঁচে যায় তবে সভ্যতা একটা নতুন লেভেলে পৌঁছে যাবে। নিউজে লোকেদের বেশি থেকে বেশি জিনিসপত্র জমা করতে বলা হলো, যার কারণে খাবারের ভারী সংকট দেখা দিল। এখন 1 কিলো আনাজ 1 কিলো সোনার মতোই মূল্যবান হয়ে গেছে। উপরন্তু ঘরে আমিও ছিলাম, যাকে তারা পরজীবী মনে করতে। তাই শাশুড়ি ও শ্বশুর আমাকে আরও বেশি অপছন্দ করতে লাগল। শুধু খাবার তৈরির সময়ও আমাকে বকাঝকা শুনতে হতো। তখনই স্ত্রীর প্রথম প্রেম জীবদা আমাদের বাড়িতে এলো। তার নিজের ঘরের খাবার শেষ হয়ে গিয়েছিল এবং সে খুব অসহায়ভাবে আমার স্ত্রীর দিকে তাকিয়েছিল। স্ত্রী সাথে সাথে তাকে ভেতরে ডেকে নিয়ে বলল, চিন্তা করো না, আমাদের ঘরে এখনো অনেক খাবার আছে। ঘরে আরও একজন মানুষ বাড়তেই শাশুড়ি আর শ্বশুর রেগে গেল, কিন্তু স্ত্রীর সামনে কিছু বলার সাহস তাদের ছিল না। তাই তারা ইশারায় আমাকে কথা বলতে বলল। আমি ভয়ে ভয়ে স্ত্রীর কাছে গিয়ে বললাম, রুয়ান, আমাদের কাছে এত খাবার নেই যে পুরো অ্যাপোক্যালিপস কেটে যাবে। একজন মানুষ বাড়লে একটা পেটও বাড়বে। তুমি নিজের কথা না ভাবলেও অন্তত মা বাবার কথা তো ভাবো। আমার কথা শেষ হতে না হতেই স্ত্রী আমাকে একটা লাথি মারল এবং বলল, তুমি ওর সমকক্ষ হতে পারবে? তোমার মার যোগ্যতা কি শুনি? আমি একটা শীতল হাসি হাসলাম, কিন্তু মুখে কিছু প্রকাশ হতে দিলাম না। এরপর আমি জীবদার পিছনে পিছনে রুমে গেলাম, যাতে তার সেবা করতে পারি। কিন্তু সে আমাকে থামিয়ে দিল। সে আমার সামনেই নিজেকে এই বাড়ির আসল জামাই দাবি করে আমার স্ত্রীকে বলল, ঘরে খাবার কম, তাও এই নিকম্মা লোকটাকে পুষে রেখেছ? তার ওপরও খায়ও অনেক বেশি। আমার কথা শোনো, ওকে বাড়ি থেকে বের করে দাও। তার কথা শুনে আমার স্ত্রী এবং শাশুড়ি শ্বশুর সত্যিই ভাবতে লাগল যে এই বাড়িতে আমার প্রয়োজনটা কি। যেন আমি শুধু রান্না করার মতো একজন সাধারণ মানুষ। কিছুক্ষণ পর শাশুড়ির চোখে এক নিষ্ঠুর চাহনি দেখা গেল এবং সে বলল, নিকম্মা লোক, খায় বেশি আর কাজ কম করে। এখন এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। এরপর আমার স্ত্রী দরজায় দাঁড়িয়ে আমাকে আটকে দিল এবং ভেতরে ঢুকতে দিল না। এমনকি আমার পা ভেঙে দেওয়ার জন্য হাতে একটা মোটা লাঠিও তুলে নিল। আমি সেখানে ভয়ে দাঁড়িয়ে থাকার ভান করলাম। শ্বশুর ঠান্ডা গলায় বলল, তুমি প্রায় আমার হতে চলা নাতিকে বিপদের মুখে ফেলে দিয়েছিলে। তোমার মৃত্যুও কম শাস্তি। এই নির্দয় পরিবারকে দেখে আমার মন পুরোপুরি ভেঙে গেল।
কিন্তু সত্যি বলতে তাদের আমাকে বাড়ি থেকে বের করে দেওয়াটা আমার জন্যই ভালো হলো। ভেতর থেকে আমি খুব খুশি ছিলাম, কিন্তু বাইরে দুঃখী হওয়ার নাটক করতে হলো। আমি জোরে জোরে বললাম, তোমাদের মধ্যে কি বিন্দুমাত্র মানবিকতা নেই? আমি এত বছর তোমাদের সেবা করলাম, আর তোমরা আমাকে এভাবে তাড়িয়ে দিলে? এই পুরো বিল্ডিংটা আমার। চারপাশে চিৎকার শোনা যাচ্ছিল, কিন্তু অ্যাপোক্যালিপসে এমন ঘটনা খুব সাধারণ ছিল, তাই কেউ আমার সাহায্যে এগিয়ে এলো না। এরপর ধড়াম করে দরজা বন্ধ হয়ে গেল এবং আমি সঙ্গে সঙ্গে কলোনি ছেড়ে বেরিয়ে গেলাম। গেটের কাছে পৌঁছাতেই আমি আমার কচ্ছপটাকে দেখলাম, যে আগেই মিউটেট হয়ে মানুষের মতো রূপ নিয়েছিল। সে আমাকে ঠান্ডা জলের একটা ওয়াটার বল দিল। আমি ওটা নিয়ে আমার ফার্ম হাউস ভিলায় পৌঁছে গেলাম। এখন তাপমাত্রা দ্রুত বাড়ছিল, কিন্তু পশুরা এখনও পুরোপুরি মিউটেট হয়নি, তাই আমাকে সাবধানে থাকতে হতো। আপাতত সবচেয়ে বড় বিপদ ছিল সেই লোভী পরিবার। তারা যেন কোনোভাবেই জানতে না পারে যে আমি বাইরে ভিলায় ঠান্ডা হাওয়া আর চিল্ড কোলার মজা নিচ্ছি। যাওয়ার আগে আমি ওই ঘরে বেশ কিছু গোপন ক্যামেরা লাগিয়ে এসেছিলাম, আর এখন আমি তাদের প্রতিটা নড়াচড়া দেখছিলাম।